সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশ বিয়ন্ডের একটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন নতুন জাতীয় নাগরিক পার্টির নতুন পলিটিক্যাল দলের সিনিয়র জয়েন্ট কনভেনার সরোয়ার তুষার ভাই। সরোয়ার তুষার ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ এবং ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম যারা দেখবেন তাদেরকে। আচ্ছা ভাই, আমরা প্রশ্নে শুরু করি যে আপনাদের এই যে দল গঠনের প্রথম চিন্তা ভাবনাটা কই থেকে আসলো, যে অভ্যুত্থান পরবর্তীতে একটা দল কেন লাগবে? এটা আসলো যখন আমরা অভ্যুত্থানের পরে কাজ শুরু করি যে কোনো না কোনো ফর্মে এই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা এটাকে ধরে রাখতে হবে, বা এটার যে কতগুলো স্পিরিট আছে এগুলোকে ধরে রাখতে হবে। তো ধরে রাখার জন্য আমরা প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করি এবং সেখানে অনেক ধরনের মানুষ ছিলেন। তারপর আমরা কয়েকটা সুনির্দিষ্ট দাবিতে আমরা সারা দেশে আহ জনসংযোগ করতে শুরু করি, তরুণদের সাথে কথাবার্তা বলতে শুরু করি। তখন এক পর্যায়ে তরুণদের কাছ থেকে এই কথাটা বেশি আসছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের শক্তিদের দ্বারা কোনো পার্টি হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। তো ইউ শুড ডু দ্যাট, আপনারা এটা করেন এবং আমরা সমর্থন করবো আপনাদেরকে। আমরা মনে করি যে এটা হওয়া দরকার, কারণ আদারওয়াইজ এই জিনিসটাকে একটা সুসংগঠিত সাংগঠনিক ফর্মে চালানো যাবে না। আহ এগুলো তাদের কাছ থেকে যখন আসলো তখন আমরা আস্তে আস্তে আমরা ফিল করলাম যে হ্যাঁ, যদি আমরা গণ অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া গুলো বা প্রেক্ষাপট এগুলো যদি আমরা পূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে আসলে এটা শুধু দাবি তুললে হবে না, এটা পাওয়ারকে কন্টেস্ট করতে হবে, কারণ পাওয়ারটা তো মোরলেস আগের মতোই। তো সেই সব দিক বিবেচনা করে আমরা পরে এই পার্টি করার কথা ভাবলাম এবং প্রায় 4 মাস এটা নিয়ে রিগোরাসলি কাজ করার পরে একটা পার্টি হিসেবে এটা আত্মপ্রকাশ করলো। এভাবেই ঘটলো। ভাই, এই পার্টি নিয়ে কিভাবে মানুষকে ইনক্লুসিভলি ইনক্লুড করার প্ল্যান আপনাদের? যে কোনো পার্টি যেভাবে কাজ করে বা একটা পার্টি তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়, আহ প্রথমত সে কমিটি করে, সাংগঠনিক কাঠামোর মধ্যে অনেককে আনে, আহ সেটা করে। আরেকটা জিনিস হচ্ছে সমর্থক গোষ্ঠী তৈরি করে, প্রচুর সমর্থক গোষ্ঠী যারা সংগঠনকে আর্থিক সহযোগিতা করে কিংবা মোরাল লেজিটিমেসি তৈরি করে দেয়, ক্যাম্পেইন করে দেয়। এই যে দুই ধরনের মানুষ, একটা যারা সংগঠন করবে আর একটা হচ্ছে যারা সমর্থক গোষ্ঠী হবে, এই দুই ধরনের মানুষই খুব গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা চেষ্টা করছি আমাদের নানা বক্তব্য কিংবা সাংগঠনিক তৎপরতার মধ্যে দিয়ে যেন মানুষকে আমরা আমাদের দিকে আনতে পারি। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা যে দেখেছি যে মানুষের আমাদের প্রতি সিম্প্যাথি আছে প্রচুর, মানে সিম্প্যাথি বা এমপ্যাথি যাই বলে আছে। আহ এবং মানুষ মনে করে একটা নতুন দল ভালোভাবে বিকশিত হওয়া দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি। আর বাকিটা তো সময়ের কিছু ব্যাপার আছে যে আমরা কাজ করতে থাকলে সময় হয়তো অনেক কিছু ঠিক করে দিবে। জি, এটা সত্য। তো এই যে ডিসেম্বরেই যদি নির্বাচন হয়ে যায়, যেটা ডক্টর ইউনূস সাহেব গতকালকে বললেন, তাহলে আপনাদের পার্টির সাকসেস রেট কতটুকু হতে পারে? মানে আমরা তো মাত্র শুরু হলো আমাদের, আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক না আমাদের পরিকল্পনা। তবে নির্বাচন আমরা অবশ্যই একটা গুরুত্বের সাথে দেখতেছি। নির্বাচন অংশ নেওয়া এবং একটা ভালো ফলাফল করা এটা আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। তবে আমরা যেহেতু মাত্র শুরু হয়েছে এবং 1 বছরের কম সময় পাচ্ছি নির্বাচনের আগে, এটা আমাদের একমাত্র প্রায়োরিটি না। এবার নির্বাচন আমরা মনে করি যে যে সময়টা আছে এই সময়টা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে বিশেষত তরুণ ভোটারদের মধ্যে আমরা একটা বিপুল পরিমাণে জাগরণ সৃষ্টি করতে সক্ষম হব। এবং সেটা, কারণ এবারের যে ভোটটা, এবার ভোটের কিছু ভিন্ন ডাইনামিক্স আছে। যেমন কিছুদিন আগে একটা জরিপ হইলো, সেই জরিপে এই অল্প কিছুদিন আগে একটা জরিপে যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে 38% বলছেন যে তারা এখনো ডিসাইড করেন নাই তারা কাকে ভোট দেবেন। এটা হিউজ নাম্বার অফ ভাই, পিপল। এই জরিপটা কোন সংস্থা করেছিল? আমার সংস্থার নামই মনে নেই, এটা এই জন্য বেশ আলোচনা হয়েছে এবং হচ্ছে, ইনোভেশন বা এরকম কোন একটা সংস্থা। হ্যাঁ, সো জরিপটা ইন্টারেস্টিং। 10,000-এর বেশি লোককে তারা পাঠিয়েছে, 10,000-এর মতো লোককে তারা মানে জরিপে অংশ নেওয়া হয়েছে। এবং এটা হিউজ স্যাম্পলিং। তো 38% অংশগ্রহণকারী বলেছেন যে তারা এখনো ডিসাইড করেন নাই যে তারা কাকে ভোট দেবেন। দ্বিতীয়ত হচ্ছে 62% পার্টিসিপেন্ট তারা ডিসাইড করেছে যে তারা কাকে ভোট দেবে। তার মধ্যে ওই 62 ভাগের মধ্যে আবার 34 ভাগ কাকে ভোট দেবে সেটা রিভিল করে নাই।
হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু মানে প্রকাশ করে নাই। তারা জানাইছে যে হ্যাঁ আমরা ঠিক করছি যে আমরা কাকে ভোট দেব, কিন্তু সেটা তারা প্রকাশ করে নাই যে আমরা অমুক দলকে ভোট দেবো। আবার অনেক আনডিসাইডেড ভোটার আছে, ফলে ইলেকশনের আগে আরো অনেক কিছু ঘটতে পারে, মানে আরো অনেক হিসাব নিকাশ বদলাতে পারে। সো আমি বলবো না যে মানে আমাদের জন্য পথটা খুব সহজ, কিন্তু অনেক সম্ভাবনাও আছে, এটাও সত্য। হ্যাঁ ভাই, আপনাদের আওয়ামী লীগ নিয়ে কি প্ল্যান? আওয়ামী লীগ দল হিসেবে আপনারা চাইতেছেন না যে আর আসুক, ফাইন, বাট বাকিদের কি, মানে যারা সমর্থক ছিল, তৃণমূল পর্যায়ের নেতা ছিল বা কর্মী ছিল, তাদের তো সোসাইটিতে ইনক্লুশন লাগবে, তাদের ব্যাপারে আপনাদের প্ল্যান কি? আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগকে দলগতভাবে শাস্তি দিতে হবে, এবং সেটা করতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। কারণ আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে এগুলো দলগত ভাবেই করেছে, শুধু শেখ হাসিনা না। সুতরাং তাকে দলগতভাবে শাস্তি দিতে হবে, এবং এটার ফয়সালাটা জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। এর বাইরে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে কখনো জড়িত ছিল না, তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। তাদেরকে প্রথমত তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ একটা অন্যায় করছে, অপরাধ করেছে, এবং আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগ তাদের সমর্থনটাকে একটা খারাপ কাজে ব্যবহার করেছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে, এটা তাদেরকে বলতে হবে প্রথমত। আপনি এটা না বলে ঘাপটি মেরে থাকলে, আমি এখনো পর্যন্ত দেখি নাই কোনো আওয়ামী লীগ সমর্থক বলেছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে, তার শাস্তি হওয়া দরকার। তা আপনি যদি ঘাপটি মেরে থাকেন এবং আশা করেন যে পরিস্থিতি কিছুদিন পরে এমনি বদলে যাবে, তখন আমরা আবার প্রকাশ্য হবে, এই চালাকি দিয়ে হবে না। আপনাকে বলতে হবে, মানে যদি এটা আমরা যেটা বলেছি রিডেমশন এন্ড রিকনসিলিয়েশন, আপনাকে আগে আপনাকে আগে আপনার অপরাধটা স্বীকার করতে হবে। কারণ আপনার দল, আপনার সমর্থনটা ওই অপরাধের ভূমিকা রেখেছে আসলে। তবু সব অপরাধের তো মানে সব ধরনের অপরাধের তার ফৌজদারি শাস্তি হবে না। যে এই যে সমর্থন করার অপরাধ, এটার কোনো ফৌজদারি শাস্তি হওয়া উচিত আর না আমি মনে করি। তবে তাদেরকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, অপরাধের দায় স্বীকার করতে হবে। করলে তখন আমরা তাদেরকে সমাজে কিভাবে ইনক্লুড করা যায়, তারা তো এই সমাজের অংশ, সমাজে কিভাবে আবার তাদেরকে ফেরত আনা যায়, রিকনসাইল করা যায়, সেটা তখন অনেক প্রক্রিয়া আছে, অনেক পদ্ধতি আছে, সেটা নিয়ে আমাদের দ্বিমত নাই। হ্যাঁ, এবং আমরা তাদের উপর চড়াও হতে চাই না, বা কেউ চড়াও হলে আমরা সেটা সমর্থনও করবো না। যারা নিরীহ সমর্থন, যারা আওয়ামী লীগের ন্যারেটিভের ভিকটিম ছিল, যারা আওয়ামী লীগের যে সমর্থকরা, তাদের প্রতি আমাদের অ্যাজ কোনো ওই অর্থে গ্রিভেন্স নাই। কিন্তু যেটা বললাম যে তাদেরকে তাদের অপরাধ স্বীকার করতে হবে তাদের দলের। এটা করলে তারপর তাদের সমাজে আবার মানে রিকনসাইল্ড হওয়ার একটা প্রক্রিয়া, রাস্তা তৈরি হবে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, এই যে যারা জাস্ট সমর্থন করা, তাদের মামলাতে ঢুকিয়ে দেয়া হইতেছে, হাউ ডু ইউ থিঙ্ক অফ দিস? না, এটা তো খুবই খারাপ। মানে অনেক ভুয়া মামলা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। এই মামলা বাণিজ্যটা এবং নিয়ে আপনাদের মানে স্টেপস গুলা কি, এটাই জানতে চাইতেছি। না, আমরা তো সরকার না, স্টেপস নেবে সরকার। আমরা এগুলো বিরোধিতা করি। আমরা মনে করি যে মামলা, ভুয়া মামলা দেয়া, ভুয়া মামলাগুলো দিচ্ছে হচ্ছে অন্যান্য কিছু রাজনৈতিক দল। হ্যাঁ, তারা ভুয়া মামলা দিচ্ছে, মামলা বাণিজ্য করছে। আমরা এটা সমর্থন করি না। এবং আমরা মনে করি যে এই মামলাগুলো আসলে শেষমেশ টিকবে না। এগুলো আদালতে, এমনিতেই আদালত হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে ভুয়া মামলা ফিল্টার করার একটা পদ্ধতি বের করেছে। তো সেটার মধ্যে দিয়ে এই মামলাগুলো এমনিতেই বাতিল বা খারিজ হয়ে যাবে। গতকালকে ভাই একটা পোস্ট দেখলাম যে একজন জুলাইয়ে সে আন্দোলনে অংশ নিয়ে ইভেন তার পায়ে গুলিও লেগেছে, তাকে আসামি করে একটা কেস দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা ঘটছে সারা দেশে। এগুলো একটা হয়রানি। কিন্তু আমি মনে করি যে এই যে নিউজটা হয়েছে, তাকে আর এই মামলায় তেমন কিছু করা যাবে না। মানে এটা দেখবেন সামাজিক প্রেশার আছে তো। আর আমরাও যেহেতু জানলাম ঘটনাটা, যেহেতু নিউজ হয়েছে, আমরা তো এটা টেক কেয়ার করবো। মানে আমরা এই মামলাটা, তাকে যেন কোনো হয়রানি করা না হয়, গ্রেফতার না করা হয়, সেটা খেয়াল রাখবো। কিন্তু আহ, অবশ্যই পর্যায়ে এই যে মামলাটা দেয়া হয়, ভুয়া মামলা, এটা একটা হয়রানি। জি। আচ্ছা ভাই, এখন আপনাদের জাতীয় ঐক্যমতের ব্যাপারে যে আপনাদের বিএনপির সাথে জামাতের সাথে আপনাদের সম্পর্কটা কি, বা আরো ছোট পার্টিগুলো আছে যেমন এবি পার্টি বা এমন আরো যত পার্টি আছে, এদের সাথে আপনাদের সম্পর্কর বেসিসটা কি, আর সম্পর্কটা বর্তমানে কেমন যাইতেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, আমরা যেটা রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের যোগাযোগ সেগুলো তো আছে। সবার সব কথার সাথে আমরা একমত না। আমাদেরও হয়তো অনেক কিছু, অনেক রাজনৈতিক দল সমর্থন করে না। কিন্তু আমরা একটা জাতীয় ঐক্যের স্বার্থে একটা সৌহার্দ্যপূর্ণ বা সহিষ্ণুতা নিশ্চিত করে এমন একটা পরিবেশ রাখতে চাই, বজায় রাখতে চাই। সমালোচনা, পাল্টাপাল্টি কথা এগুলো হবে, কিন্তু আমরা যেন সেটা সংঘাতের পর্যায়ে যেন না যায়, এটা আমরা খেয়াল রাখতে চাই আর কি। তো আমাদের সাথে সবার সম্পর্কই ভালো।
সব দলের সম্পর্কই ভালো, কারোর সাথে খারাপ না, কিন্তু হয়তো আমাদের দাবি দেওয়ার সাথে অন্য অনেকের অনেক রিজার্ভেশন আছে আর কি। এরকম। এই এই আওয়ামী লীগ ব্যান করতে না চাওয়ার যে ব্যাপারে, এই ব্যাপারে যে ঐক্যমত ছিল না, সেটা কি ভালোর দিকে আগাইতেছে? আওয়ামী লীগের মানে আমি আমি এভাবে দেখি যে এটাকে ব্যান করব কিনা, তার চেয়ে আগে দরকার হচ্ছে আওয়ামী লীগের দলগতভাবে শাস্তি নিশ্চিত করা। ব্যানের ব্যাপারে আন্তর্জাতিক কমিউনিটির কিছু রিজার্ভেশন আছে, ফলে আমাদেরকে ওইটা মাথায় রাখতে হবে যে ব্যান করব নাকি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ব্যাংরাপ্ট করে দিতে হবে। ভাই, যেমন আন্তর্জাতিক কমিউনিটির রিজার্ভেশনটা বলতে? যেমন জাতিসংঘের যে রিপোর্ট, মানবাধিকার রিপোর্ট, সেখানে তারা খুব পরিষ্কার বলেছে যে তারা কোনো দল নিষিদ্ধ করাটাকে সমর্থন করবে না। সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক সমর্থন পাওয়া বিচারের ক্ষেত্রে মানে কঠিন হবে। আপনি তো মানে আন্তর্জাতিক কমিউনিটিকে পুরোপুরি অগ্রাহ্য করে কিছু করতে পারবেন না, সেটার ফলাফল ভালো হয় না যখন এটা করে। কারণ আমাদেরকে টেকনিক্যালি আগাতে হবে। টেকনিক্যালি আগানোর ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যেতে পারে আগামী 2 ইলেকশনের জন্য। হ্যাঁ, আহ সেটা ভাববে, সেটা সবাই ভাববে, সবাই মিলে আলোচনা করবে, করে ভাববে। কিন্তু যেটা অবভিয়াস সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দলগতভাবে শাস্তি হতে হবে। আর রাজনৈতিক দলগুলো অনেক সময় কথাবার্তা যেগুলো বলে আওয়ামী লীগ সম্পর্কে, যে তাদেরকে ভোটে আসতে দেন, আহ জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ যদি ভোট না দেয় তাহলে অসুবিধা কি। এখন আমরা তো 5 অগাস্টে তো জনগণ একবার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার কেন? হ্যাঁ, তো এইগুলোর ব্যাপারে আমাদের মধ্যে কিছু দ্বিমত আছে। আমরা এখনো সরাসরি নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা বলতেছি, যে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে কমপ্লিট করতে দেওয়া যাবে না। ভাই, এই যে নিষিদ্ধ যদি না হয়, তৃণমূল পর্যায়ে যারা নেতা আছে যাদেরকে এখনো ধরা হয়নি, এই যে লাস্ট আমি 2-3 দিনে বাই ডেথ থ্রেট পাইছি, বিকজ অফ বিং সামওয়ান হু ওয়াজ ইনক্লুডেড ইন দ্য প্রোটেস্ট। এই যে আমাদের সেফটির ব্যাপারে আপনাদের ইয়ে কি, যেহেতু আমরা আপনাদের এই নেতা মেনে আন্দোলনে না, নেমেছিলাম? অবশ্যই আমরা মনে করি যে আমরা সেফটিটা একটা টপ মোস্ট প্রায়োরিটি। এবং তৃণমূলের যারা আওয়ামী লীগের, এই কারণেই আমি বললাম যে যারা ঘাপটি মেরে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, শনাক্ত করতে হবে। কারণ তারা ভাবতেছে যে তারা খুব দ্রুত আবার আওয়ামী লীগকে ফেরত আনতে পারবে। এটা একটা দিবা স্বপ্ন, এটা সম্ভব না। তবে আমাদের যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এটার ব্যাপারে পুলিশ যদি একটু সক্রিয় থাকতো, তাহলে এই সমস্যাগুলা মানে তাদেরকে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা যেত আর কি। পুলিশ সক্রিয় না, এটা একটা সমস্যা। আপনাদের পার্টির কিছু ব্যাপার নিয়ে কথা বললাম। উপদেষ্টা মাহফুজ আলম কি পরবর্তীতে আপনাদের পার্টিতে জয়েন করতে পারেন? আসলে তার সিদ্ধান্ত, আমরা এই ব্যাপারে তার প্রতি কোনো আহ, আহ্বান কিংবা চাপ নাই। তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি পরবর্তীতে রাজনীতি আসবেন কিনা। আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে আসতে হবে, সেটা কাউন্সিল বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো তাকে আসতে হবে। ও, উনি আন্দোলনে ভাই আপনাদের সিনিয়র ভাইয়ের হিসেবে মানে দায়িত্ব পালন করেছেন। এখন যে উনার যে কিছু বক্তব্য যেগুলো খুবই কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে, যেমন ওই দিন না জেনেই যে বই মেলার ঘটনা, না জেনেই উনি মানে তৌহিদি জনতার যে ব্যাপারটা আর কি, না জেনেই উনি সবাইকে ব্লেম করে দিলেন, পরবর্তীতে ক্ষমাও চাইলেন। গতকালকে আবার বললেন যে হুজুরদের শরিকানাও আমরা অংশীদারিত্ব দিতে চেয়েছি, কিন্তু তারা আমাদের পিছনে ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিয়েছে, তাই আমরা হাত গুটিয়ে নিলাম। এই যে ইস্যুগুলা যে ডিভাইডেশন ক্রিয়েট করতেছে, যেহেতু উনি একজন ছাত্র নেতা, তো এই ইস্যুগুলা কি আপনাদের উপরও এফেক্ট করতেছে এজ এ পলিটিক্যাল পার্টি? আমাদের সাথে বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করে তরুণ যারা, তাদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন কারোর ব্যক্তিগত বক্তব্য যদি এমন হয় যে সেটা দিয়ে এমন, হ্যাঁ সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। কিন্তু এটা মানে এমন না যে এটার কারণে, একজনের বক্তব্যের কারণে পুরো এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম মনে করি না, কারণ কথাবার্তা বলার সুযোগ আছে। এমনকি মাহফুজের সাথেও কথাবার্তা বলার সুযোগ আছে। মাহফুজের কি বলতে চায় বা কোন অবস্থান থেকে উনি এই কথাগুলো বলেন, উনার পজিশনটাও হয়তো মানে শোনা যেতে পারে যে কেন উনি এই কথাগুলো বলছেন। এটা এমন না যে আমাদের আর কোনো ধরনের বোঝাপড়ার কোনো সম্ভাবনা আর নাই, সেই জায়গায় ঘটনা আছে বলে আমার মনে হয় না। এগুলো কথাবার্তা বলার মতো পরিস্থিতি এখনো বিদ্যমান। বুঝেছি ভাই। ভাই, আপনাদের যে এই সমকামিতার ব্যাপারে আপনাদের পলিটিক্যাল পার্টির স্ট্যান্স কি হবে? সমকামিতা নিয়ে পার্টি কি স্ট্যান্ড হইতে হবে? কোনো পার্টি, বাংলাদেশে কোনো পার্টি কি সমকামিতা নিয়ে কথা বলে? তাহলে আমাদের কেন আলাদা করে কথা বলতে হবে?
এই সমকামিতা তো বাংলাদেশে কোনো রাজনৈতিক ইস্যু না, এটাকে জোর করে ইস্যু বানানো হয়। ঠিক এটা তো আছে, একটা এটা বাংলাদেশ। সোশ্যাল ইস্যু, সমাজের ব্যাপারে। এখন একটা পলিটিক্যাল পার্টি তো সমাজের ব্যাপারেও খেয়াল না না, রাখতে হবে। আপনি কি বিএনপি কে কখনো দেখেন সমকামিতা নিয়ে কথা বলতে? না, বলে বিএনপি? না। তো ওয়াই শুড আই উই, আমরা কেন এটা নিয়ে কথা বলবো? এটা তো কোনো মানে, আমি তো মনে করি না যে সমকামিতা, এলজিবিটি কিউ এগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশে এগুলো 0.01% মানুষের সমস্যা। এটাকে ন্যাশনাল এজেন্ডা করাটা একটা বড় ধরনের শয়তানি। আমি এটাতে এই ফাঁদে পা দিতে চাই না। বরং আমি বলবো, প্রত্যেকটা মানুষ, যে মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা পক্ষে আমরা। কিন্তু এই যে যেগুলো বললেন সমকামিতা, এলজিবিটি কিউ, সমকামীদের অধিকার, এলজিবিটি কিউ অধিকার, আমি মনে করি যে বাংলাদেশের সমাজের জন্য এগুলো কোনো সমস্যা না। এগুলো এমন না যেগুলো, ধরেন আপনি, যেমন ধরেন শ্রমিকের বেতন, মজুরি কত হওয়া দরকার, এটা বাংলাদেশ সমাজের জন্য একটা সমস্যা। কিংবা বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে কিনা, কিংবা ধরা যাক ইসলামপন্থীরা বাংলাদেশে কি রাজনীতি করতে চায়, বামপন্থীরা বাংলাদেশে কি রাজনীতি করতে চায়, এগুলো বাংলাদেশের সমস্যা এবং আলোচনার বিষয়। কিন্তু সমকামিতা আমরা সমর্থন করব কি করব না, এলজিবিটি কিউর অধিকার থাকবে, ইস্যুগুলোকে বারবার জোর করে ইস্যু বানানোর চেষ্টা করা হয়, এগুলো 0.0001% লোকের সমস্যা বাংলাদেশে। এটা কোনো মেজর কোনো প্রবলেম না। এটাকে জোর করে সামনে আনা হয় অনেক ধরনের ইম্পোজিশন আছে, মানে চাপায় দেওয়ার মতো। একজন মানুষ যদি নিজেকে সমকামী মনে করে, আমরা তার ব্যক্তিগত প্রাইভেট স্পেসে তিনি কি করছেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এবং তিনি এটা মানে তার জীবনের, যার যে একটা মানুষের যে জানমালের নিরাপত্তা, আমরা সেটার পক্ষে, যে কোনো মানুষের জানমালের নিরাপত্তার পক্ষে, যদি তিনি আমাদের শত্রু হন। কিন্তু তিনি যদি মনে করেন যে এইটা তিনি বাংলাদেশ সমাজে প্রিচ করবেন, মানে প্রচার করবেন, এলজিবিটি কিউর আইডিয়া, তারপরে সমকামী আইডিয়া, এগুলো নিয়ে বাংলাদেশ সমাজে রিজার্ভেশন আছে, এগুলো বাংলাদেশের মূলধারার সংখ্যাগরিষ্ঠ সমাজ সমর্থন করে না। সুতরাং এটা জোর করে কেউ যদি চাপিয়ে দিতে চায়, আমরা সেটা পক্ষ নেই না। মানে আমরা এটাকে, এবং এটা, এই যে আমি আপনার সাথে এটা নিয়ে 2-3 মিনিট কথা বলতেছি, এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের সময় নষ্ট। কারণ এটা নিয়ে, এটা একটা নন ইস্যু। হ্যাঁ, এটা নিয়ে কোনো রাজনৈতিক জায়গা থেকে আমরা কোনো কথা বলতে চাই না। বুঝেছি ভাই। এই তো এখন এই যে আওয়ামী লীগের যে রিকনসাইলেশন প্রজেক্ট, এদের কি আপনারা নিজেদের দলে জায়গা দেওয়ার কোনো করতেছেন? মানে কোনো প্ল্যান আছে ভাই? যেহেতু আমি আপনাকে আর না একটু এলাবোরেট করি যে এ আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো সত্য। ধরেন 20 to 25%। এখন এই ভোটাররা তো কোনো দলে জায়গা পেতে হবে, সেই দল কি আপনাদের দল হবে না? আওয়ামী লীগের ভোটাররা যদি, আমি একটু আগে যেটা বললাম, যদি তারা তাদের মানে অপরাধটা স্বীকার করে, দলের অপরাধটা, এবং তারপর যদি তারা বাংলাদেশ সমাজে আবার ফিরে আসতে চায়, তখন আমরা সেক্ষেত্রে দেখবো যে তাদের কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা। অনেকে ভুল করে, যেমন ধরেন একটা আওয়ামী পরিবারের ছেলে, তার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই এবং সে আসলে বিগত সময়ে অন্যায়গুলোকে সমর্থন করে নাই, তো আমরা তো তাকে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নাই? কারণ আওয়ামী লীগ সবসময় বলছে যে জামাত শিবিরের ছেলেপেলেরাও জামাত শিবির, তাদের কোনো অধিকার থাকবে না। তা আমরা এই রাজনীতি করতে চাই না। ঠিক আছে, যদি আপনার বিরুদ্ধে, আপনাকে আমরা ব্যক্তি হিসেবে দেখবো, আপনার ফ্যামিলির লোক যদি আওয়ামী লীগ ধরেন এবং অপরাধ করছে, তাতে করে আপনি যদি এই অভ্যুত্থানের পক্ষে থাকেন, আমরা আপনাকে বাদ দিতে চাই না। ঠিক আছে, এটা হলো সিম্পল। এবং ফলে ভোটারের ক্ষেত্রে আমাদের অবস্থান সেম, সেম পজিশন। হ্যাঁ, যারা ক্রাইম করছে তাদেরকে কোনো ইনক্লুশন করবেন না আপনারা? নো নো নো, ক্রাইম, যারা ক্রাইম করছে তাদের কেন আমরা ইনক্লুশন করবো? তাদেরকে আগে শাস্তি হতে হবে। শাস্তি হওয়ার পরে? শাস্তি হোক আগে, শাস্তি হওয়ার পরে তারা সমাজে আগে ফিরবে। এবং তাদের আমি মনে করি যে আবার রাজনীতিতে না আসলেই ভালো, মানে যারা ক্রিমিনাল। বুঝেছি ভাই। ভাই, উই ক্যান স্টপ ইট হিয়ার ইফ ইউ আর। আমরা আরেকবার কখনো বসবো, মানে যদি অসুবিধা না হয়। দর্শক, আপনারা আমাদের এই পডকাস্টটা দেখে যা ফিডব্যাক দেওয়ার বা ভাইয়ের প্রতিও যা প্রশ্ন করার, আপনারা এখানে করতে পারবেন। আমরা নেক্সট পর্বে ভাইয়ের কাছে ওই প্রশ্নগুলা জিজ্ঞেস করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।